উপন্যাস আমি পদ্মসা, পর্ব 30। অনেকক্ষণ হলো তবুও মৃদুল আসছে না। পূর্ণা বিরক্ত হয়ে নিকাপ মাথার ওপর তুলল, ব্যাগ থেকে টর্চ বের করলো। টর্চটার আলাদা বিশেষত্ব, এটি 3 রঙের আলো দেয়, তাই মৃদুল এটি প্রান্তের জন্য কিনেছে। পূর্ণা টর্চের সুইচে চাপ দেয়, কিন্তু কাজ হয় না। সে ভ্রুজগল কুচকে আরো 2বার চাপ দিল, তাও হলো না। সুইচে আঙুল রেখে টর্চের মুখটা সে নিজের দিকে তাক করলো। মনে প্রশ্ন আসে, দোকানদার নষ্ট টর্চ দিয়ে ঠকালো নাকি? তখনই টর্চের আলো চলে ওঠে। তীব্র 3 রঙের আলো ঝাঁপিয়ে পড়ে পূর্ণার চোখে মুখে। সাথে সাথে পূর্ণা চোখ বন্ধ করে ফেলল। ওদিকে আমির হাতে সিগারেটটা নদীর জলে ফেলে পেছনে ফিরে তাকালো, রাফেদ কি করছে দেখার জন্য। রাফেদের বদলে পূর্ণার মুখটা ভেসে ওঠে। 3 রঙের আলোয় পূর্ণার মুখটা স্পষ্ট। আমিরের চোখের দৃষ্টি থমকে যায়। রাফেদ মন্তু পূর্ণার একদম কাছাকাছি চলে গিয়েছে। আমি তাৎক্ষণিক কি করবে বুঝে উঠতে পারল না, কিন্তু রাফেদ মন্তুকে আটকাতে তো হবেই। আমির ছাদ থেকে চলে চেঁচিয়ে ডাকলো, রাফেদ! আমিরের কণ্ঠস্বর শুনে রাফেদ মন্তু পেছন ফিরে তাকায়। পূর্ণাও তাকালো। সে আমিরের কণ্ঠস্বর শুনে অবাক হয়েছে। মৃদুল মাত্র ঘাটে প্রবেশ করেছে, তার কানেও আমিরের গলায় এসেছে। 4টি চোখ হাঁ করে আমিরের দিকে তাকিয়ে থাকে। আমির দ্রুত ট্রলার থেকে নেমে আসে। পূর্ণা অস্পষ্ট স্বরে ডাকলো, ভাইয়া। আমির রাফেদের পাশ কেটে যাওয়ার সময় চাপা স্বরে বলল, ট্রলারে যাও। তারপর পূর্ণার দিকে এগিয়ে আসলো, বলল, পূর্ণা এখানে কি করছো? মৃদুল আমিরের পেছনে এসে দাঁড়ালো। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে আমির পেছন ফিরে তাকালো। মৃদুলকে দেখতে পেল। আমির অবাক হয়ে উচ্চারণ করল, মৃদুল। তারপর আবার পূর্ণার দিকে তাকালো। পূর্ণার দৃষ্টি নত। আমির দুজনকে উদ্দেশ্য করে বলল, দুজনে একসাথে এসেছিস? মৃদুল মাথা চুলকোতে চুলকোতে বলল, জি ভাইয়া, মেলায় আইছিলাম। আমির 2 পা পিছিয়ে গেল। পূর্ণ দৃষ্টি মেলে পূর্ণা আর মৃদুলকে দেখল। পূর্ণা আতঙ্কে বারবার মৃদুলের দিকে তাকাচ্ছে। মৃদুল ইশারায় তাকে ভরসা করতে বলছে। আমিরের কেন জানি হাসি পাচ্ছে, কিন্তু চোখে মুখে গম্ভীর্য রেখে বলল, একদম ঠিক করনি পূর্ণা, এভাবে রাতের বেলা এত দূরে চলে এসেছ, আবার অচেনা একজন ছেলের সাথে। আমিরের কথা শুনে মৃদুল আহত হলো। পূর্ণার বুক ধুকপুক করছে। আমির যেহেতু জেনেছে পদ্মসাও জানবে, আর তারপর কি হবে পূর্ণা ভাবতে পারছে না। মৃদুল পূর্ণার অবস্থা বুঝতে পেরে আমিরকে বলল, ভাইয়া ও আসতে চায়নি, আমি জোর করেছিলাম। আমির মৃদুলকে বাধা দিয়ে বলল, পূর্ণাকে তোর চেয়ে আমি বেশি ভালো চিনি, নিজের ইচ্ছে এসেছে নাকি কারো কথায় সেটা বুঝতে পারছি। ভয় লাগছে পূর্ণার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। আমির গম্ভীর্যতার সাথে রাগ মিশিয়ে বলল, এর একটা বিহিত করতেই হবে, নালিশ বসাবো আমি। ভাই তুই থাম মৃদুল, পূর্ণা আমার বোন নিয়ে আমি কি করব সেটা আমার ব্যাপার। আমিরের প্রতিটি কথায় পূর্ণা কেঁপে কেঁপে উঠছে। সে ভয়ে ভ্যাবা করে কান্না করে দিল। মৃদুলের সাথে আমিরও থমথমে খেয়ে গেল। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আমি আর আসবো না ভাইয়া। পূর্ণার মুখের প্রতিক্রিয়া দেখে আমি সশব্দে হেসে উঠল। পেট চেপে ধরে হাসতে থাকলো। কতদিন পরে এভাবে মন খুলে হাসছে কে জানে। আমিরের হাসি দেখে পূর্ণার কান্না থেমে যায়। মৃদুল শুধু অবাক হয়েই দেখছে। প্রথম পূর্ণা হুট করে কান্না শুরু করে দিল, এখন আমির হুট করে পাগলের মতো হাসছে। হাসতে হাসতে আমিরের চোখে জল চলে আসে। সে অনেক কষ্টে হাসি চেপে বলল, কাঁদতে হবে না, আমি কিছুই করব না। প্রেম করা চায় আর ধরা পড়লে কাঁপাকাঁপি। পূর্ণা আর চোখে মৃদুলকে দেখে মিনমিনিয়ে বলল, আমাদের মধ্যে প্রেম নেই ভাইয়া। আমিরের মুখটা হা হয়ে গেল। সে বিস্ময় নিয়ে বলল, সে কি যুগ আসলো? প্রেম ভালোবাসা ছাড়াই ছেলে মেয়ে একসাথে রাতের বেলা মেলায় চলে এসেছে।
মৃদুল বলল, বন্ধু বন্ধু হই। আমির ভ্রু চুয়ে বলল, তাই না? তোর বন্ধু? আচ্ছা, হতেই পারে বন্ধুত্ব। শোন, পদচা পূর্ণার বিয়ে ঠিক করেছে। মৃদুল, তুই কিন্তু পূর্ণার বিয়েতে আমার সাথে নাচবি। মৃদুলের চোখ দুটি সচল হয়ে ওঠে। পূর্ণা চকিতে তাকালো, গুরুতর ভঙ্গিতে প্রশ্ন করলো, কবে, কোথায় ঠিক করেছো? সে আমি কি বলবো, তোমার বোন জানে। পূর্ণার কান্না পাচ্ছে। সে মৃদুলকে এক নজর দেখে আমিরকে প্রশ্ন করলো, তোমরা ঢাকা থেকে কবে আসছো? আমির প্রশ্নটা শুনে তখনই জবাব দিল না। ভাবলো পূর্ণা বোধহয় পদ্মচার খোঁজে তাদের বাড়িতে গিয়েছিল, আর তখন বাড়ির কেউ হয়তো বলেছে থাকার কথা। আমির হেসে জবাব দিল, বিকেলে, কাল যেও বাড়িতে, বোনের সাথে দেখা করে আসবে। পূর্ণা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আমির খেয়াল করলো মৃদুল পূর্ণা দুজনের চোখে মুখে কালো ছায়া নেমে এসেছে। তাই সে মিথ্যের পর্দা সরিয়ে বলল, বিয়ে ঠিক করেনি, মজা করেছি। তারপর মেলা থেকে কি কি কেনা হয়েছে? আমিরের কথা শুনে মৃদুল পূর্ণার বুকে এক পশলা বৃষ্টি নেমে আসে। বুক ভরে নিঃশ্বাস নেয়। পূর্ণা খুশিতে গদগদ হয়ে বলল, অনেক কিছু কেনা হয়েছে, সব উনি কিনে দিয়েছেন। তাই নাকি? আমি কিছু কিনে দেবো না? মৃদুল, মেলা ভেঙে গেছে? না ভাই, ভেঙে যাবে। তাহলে চলো যাই। পূর্ণা আটকালো, না ভাইয়া, আর কিছু লাগবে না, অনেক কিছু হয়ে গেছে। এসব তো বন্ধু দিয়েছে, ভাইয়ের উপহার আলাদা। নাকি এখন শুধু পূর্ণার বন্ধুর উপহারই নিবে, বাকি সব বাদ? আমিরের মস্করা বুঝতে পেরে পূর্ণা বলল, তোর ভাইয়া। আমির হাসলো, বলল, কোনো কথা না, আমরা এখন মেলায় যাব। মৃদুল, তোর সাইকেলটা ওই যে ছোট ট্রলারটা ওখানে রেখে আয়। পূর্ণার হাতের ব্যাগটাও নিয়ে যা। যাওয়ার সময় ট্রলার দিয়ে চলে যাবি। রাতের বেলা হাওড়ের ক্ষেত দিয়ে না যাওয়াই ভালো, সাথে যখন পূর্ণা আছে। তুমি ফিরবে না ভাইয়া? বলল পূর্ণা। আমির বলল, একটু দেরি হবে, একজনের সাথে দেখা করতে এসেছি, একটা গুরুত্বপূর্ণ কাজ। মৃদুল যা। মৃদুল সাইকেল আর ব্যাগ রেখে আসে। তারপর তিনজন একসাথে মেলায় প্রবেশ করে। পূর্ণার শাড়ি বেশি পছন্দ, তাই আমির শাড়ি কিনলো বেশি। একটা শাড়িতে তার চোখ আটকে যায়। কালো রঙের রেশমি সুতোর শাড়িটা চোখে পড়তে পদ্মচার মুখটা ভেসে ওঠে। পদ্মচার কালো রং ভীষণ পছন্দের, ফর্সা ছিমছাম আদুরের শরীরে যখন কালো রঙের শাড়ি লেপটে থাকে কি অপূর্বই না দেখায়। আমিরের তো মাঝে মাঝে মনে হয় কালো রঙের সৃষ্টি হয়েছে শুধুমাত্র পদ্মচার রূপের ঝলকানি বোঝাতে। চোখের পর্দায় ভেসে ওঠে পদ্মচা ঠোঁটের নিচে সূক্ষ্ম স্থির কালো তিলটা। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে সে। তিলটা থেকেও যেন অদ্ভুত কোনো আলো বের হচ্ছে। আমির মুচকি এসে শাড়িটা কিনে নিল, আর কিছু কিনল না। পদ্মচা গয়নাগাটি পছন্দ করে না। তারপর চলে এলো ঘাটে। পূর্ণা খুশিতে আটখানা, এত কিছু পেয়েছে আজ। ট্রলারে করে চলে গেল মৃদুল পূর্ণা, সাথে গেল মন্তু। মন্তু পূর্ণাকে বাড়িতে অবধি পৌঁছে দিয়ে চলে আসবে। আমি তার আগের জায়গায় এসে বসে। মৃদুল পূর্ণার ব্যাপারটা অদ্ভুত শান্তি নিয়ে এসেছে বুকে। কত সুন্দর তাদের জীবন, কোনো জটিলতা নেই, কোনো দূরত্ব নেই। আমিরের মস্তিষ্কে একটা প্রশ্ন উকি দেয়। সে তো কথায় কথায় পূর্ণাকে আগামীকাল তাদের বাড়িতে যেতে বলেছে, কিন্তু পদ্মচা তো সেখানে নেই। তাছাড়া বেশ কিছুক্ষণ আগেও সে পদ্মচার ব্যাপারে চিন্তিত ছিল। একটু ওদিকে যাওয়া দরকার। আমি রাফিদকে ডেকে বলো, আমি ফিরছি, মন্তু এক্ষুনি চলে আসবে। যে পরিকল্পনা করা হয়েছে মনে রাখবে। দুজন চোখ কান খোলা রেখে কাজ করবে। চাচাও আসবে বোধহয়, একটু দেরি হলেও আমি আসবই। জি স্যার। পদ্মচা ভেবেছিল আরবি তার উপর আক্রমণ করবে, কিন্তু করেনি। পদ্মচা B1 ঘরে যেতে চেয়েছিল, কিন্তু দরজায় তালা দেওয়া, ভেতরেও কোনো সারি শব্দ নেই। মেয়েগুলো বেঁচে আছে তো? যে ঘরে পাচার করার উদ্দেশ্যে কতগুলো মেয়েকে বেঁধে রাখা হয়েছে সে ঘরের দরজাটা আবার খোলা। দরজার ওপর লেখা বিত্রী। পদ্মচা বিত্রীর সামনে সন্ধ্যা অবধি ঘুরঘুর করেছে, প্রবেশ করার সাহস হয়নি। তার হাত বন্দি, আবার আদবি সবসময় তার উপর চোখ রেখেছে। কখন না ইজ্জতে হাত দিয়ে দেয়
সে ভয়ে পদ্মজা এগোয়নি। সন্ধ্যায় রিদওয়ানের সাথে দেখা হয়েছিল। সে বের হচ্ছিল। পদ্মজাকে ঘোরাঘুরি করতে দেখে সে অবাক হয়েছিল। আরভিদকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? আরভিদ বলল, স্যার যা বলেছেন তাই হচ্ছে। রিদওয়ান পদ্মজার দিকে চোখ রেখে বলল, আমির এই মেয়ের রূপে ডুবে আছে, কবে যে ঘোর কাটবে দেখে রেখো কখন কি করে বসে। রিদওয়ান দরজা খুলতে চেষ্টা করলো, খুলল না। আরভিদ বলল, চাবি স্যারের কাছে। রিদওয়ান খুব বিরক্ত নিয়ে বলল, থাক। তারপর চলে এলো বিটুতে। শরীরে অনেক ক্লান্তি, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, ঘুম আসছে না। কিছুক্ষণ আগে খাবার খেয়েছে। আজকের রাতটা এক ঘুমে কাটাতে পারলে শরীরটা প্রায় সুস্থ হয়ে যেত। রিদওয়ান অনেক ভেবেচিন্তে দুটো ঘুমের ট্যাবলেট খেলো, তারপর শুয়ে পড়ল। বেশিক্ষণ লাগেনি ঘুমোতে। পদ্মজা রিদওয়ানকে দূর থেকে দেখেছে, কথা বলতে আসেনি। সন্ধ্যার পর হতাশ হয়ে নিচে ঘরে চলে আসে। ঘরে অনেকক্ষণ পায়চারি করে, শুয়ে থাকে। এশারের দিকে আবার বেরিয়ে আসে। ভালো লাগছে না কিছু। স্বাগতম ধরাক্ত দরজার মধ্যখানে থাকা সোফায় আরভিদ ঘুমোচ্ছে। আরভিদকে ঘুমোতে দেখে পদ্মজা আনন্দে আত্মহারা হয়ে পড়ে। পা টিপে টিপে সাবধানে ধরাক্তে প্রবেশ করে। তারপর দ্রুত হেঁটে পিতৃতে চলে আসে। মেঝেতে পড়ে আছে অনেকগুলো মেয়ে, তাদের হাত পা মুখ বাঁধা। 2-3 জন ঘুমোচ্ছে। বাকিরা পদ্মজার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। পদ্মজা দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। চাপা স্বরে বলল, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, ভয় পেও না। সবার সামনে একটা স্বাস্থ্যবান মেয়ে বসেছিল। পদ্মজা মেয়েটির পেছনে গিয়ে বসলো। মেয়েটির মুখ কাপড় দিয়ে বাঁধা। পদ্মজার হাত পেছন থেকে হ্যান্ডকাপ পরানো, তাই সে কাপড়ের গিট্টুটু নিজের হাত দিয়ে খোলার চেষ্টা করলো। খুব দ্রুতই সে সফল হয়। প্রতিটি মেয়ে অবাক হয়ে পদ্মজাকে দেখছে। অসম্ভব সুন্দর পদ্মজার উপর থেকে তাদের চোখ সরাতে পারছে না। মনে হচ্ছে বিধাতা কোনো দ্রুত পাঠিয়েছেন। আসার পথে গালে ব্যথা পেয়েছে। স্বাস্থ্যবান মেয়েটি মুখ মুক্ত হতেই পদ্মজাকে বলল, আপনি কেলা? পদ্মজা ভয়ত চোখে দরজার দিকে তাকালো। তারপর ফিসফিসিয়ে বলল, আমি পদ্মজা, চিনবেন না আমাকে? আমি তোমাদের সাহায্য করতে চাই। মেয়েগুলো একজন আরেকজনের দিকে চাওয়াচাওয়ি করলো। পদ্মজা স্বাস্থ্যবান মেয়েটির হাতের বাঁধন খোলার জন্য তার পেছনে গিয়ে পিট করে বসলো। হাত দিয়ে খোলার চেষ্টা করলো, পারল না। হ্যান্ডকাপের মাঝে দূরত্ব খুব কম। পদ্মজা শুধু আঙুল নাড়াতে পারছে, তাই দাঁত দিয়ে দড়ি গিট্টু খোলার জন্য সে শুয়ে পড়ল। কালের ক্ষতস্থানে ঠান্ডা মেঝে লাগতেই শিরশির করে ওঠে। সে দড়ি দিয়ে মেয়েটির হাত বাঁধা হয়েছে, সে দড়িতে অনেক ময়লা ছিল। পদ্মজার মুখের ভেতর ময়লা প্রবেশ করে। পদ্মজার কষ্ট হয়, তবুও সে থামেনি। ঠিক 9 মিনিট পর মেয়েটির হাতের বাঁধন থেকে মুক্ত হয়। খুশিতে মেয়েটির বুকে আনন্দের স্রোত বয়ে যায়। নিজের হাত দিয়ে পায়ের বাঁধন খোলে। পদ্মজা অনুরোধ স্বরে বলল, এবার তুমি বাকিদের মুক্ত করো। মেয়েটি তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, আরো 2টো মেয়েকে বাঁধন মুক্ত করে। তারপর 3 জন মিলে বাকিদের সাহায্য করে। সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। পদ্মজা সবাইকে কথা বলতে নিষেধ করেছে। সে মনে মনে প্রার্থনা করছে কেউ যেন না আসে, আর তারা সবাই যেন বেরিয়ে যেতে পারে। আমিরের বোকামি সে পদ্মজাকে ছেড়ে দিয়েছে। এই বোকামি আর কখনো আমির করবে না। আজ কাজে না লাগাতে পারলে সব শেষ। মেয়েগুলোর মধ্যে কেউ কেউ উত্তেজনায় কাঁপছে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলো, সামনে একজন লোক বসে আছে, সে ঘুমে আছে। যদি সজাগ হয় সবাই আক্রমণ করবে। ভয় পাবে না। নিজেদের ইজ্জতের ওপর কিছু নেই। ইজ্জত রক্ষার জন্য কাউকে আঘাত করার সাহস বুকে রাখতে হয়। একদম ভয় পাবে না, লড়াই করবে। এই যে তুমি আর তুমি, আমার সাথে একটু আসো। বাকিরা চুপচাপ দাঁড়িয়ে থাকো। 2টা মেয়ে পদ্মজার সাথে সাথে যায়। পদ্মজা B5-এ চলে আসে। বিকেলে যখন এদিকে হাঁটছিল, এই ঘরের এক কোণে সে লাঠি আর পাথর দেখেছিল। মেয়ে 2জনকে বলল, লাঠিগুলো নাও আর পাথর 3টে নিয়ে নাও। 3 জন আবার বিতৃতে চলে আসে। পদ্মজা সবার উদ্দেশ্যে বলল, কাদের সাহস বেশি? কাউকে আঘাত করার মতো সাহস কার কার আছে? 6টা মেয়ে হাত তুলল।
তারা হাতে লাঠি আর পাথর তুলে নেয়। পদ্মজা বলল, যখনই আক্রমণ করতে বলবো আক্রমণ করবে, শরীরের সবটুকু শক্তি দিয়ে যেভাবে পারবে আঘাত করবে। যদি তোমরা না পারো তবে বিদেশে পাচার হয়ে যাবে, সেখানে তোমাদের অনেক খারাপ কাজ করতে হবে। যাদের হাতে অস্ত্র নেই তারা দাঁত নখ কাছে লাগাবে। মেয়েগুলো বাধ্যের মতো মাথা নাড়ায়। তারা ঘোরের মধ্যে আছে, প্রাণের মায়া চলে গিয়েছে। পদ্মজার হঠাৎ আগমনে মানে বাঁচার আশা জেগেছে। সবাই সাবধানে ভিতরে থেকে বেরিয়ে আসে। সামনে পদ্মজা, ধরক্ত দরজা পেরোবার সময় মেয়েগুলো ধাক্কাধাক্কি করে। ধাক্কা খেয়ে একটা মেয়ে মেঝেতে পড়ে যায়, আর্তনাদ করে ওঠে। আরবি চোখ খুলে সামনে এতগুলো মেয়েকে দেখে হকচকিয়ে যায়। সে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। পদ্মজা উঁচু কণ্ঠে চিৎকার করে ওঠে, সবাই এই লোকটাকে আক্রমণ করো। স্বাস্থ্যবান মেয়েটি সবার আগে ঝাঁপিয়ে পড়ে, লাঠি দিয়ে আরবিদের পিঠে আঘাত করে। আরবিদ পড়ে যায়, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। আরবিদ মেয়েগুলোকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে, কিন্তু 15টা যুবতী মেয়ে তো কম কথা নয়। সে কিছুতেই পেরে ওঠেনি, মার খেতে খেতে উবু হয়ে যায়। যাদের হাতে অস্ত্র নেই তারা লাথি দিতে থাকে অনবরত। একটা মেয়ে পাথর দিয়ে দাঁড়িয়ে আছে। পদ্মজা তাকে উৎসাহ দিতে চড়ে বলো, লোকটার মাথায় আঘাত করো, দ্রুত করো, চাইলে সব পারা যায়, তুমি ভয় পেও না। মেয়েটি পদ্মজার কথা মতো বড়সড় পাথরটি দিয়ে আরবিদের মাথায় আঘাত করে। আরবিদের মরণ আর্তনাদ আর মেয়েগুলোর কোত মেশানো নিঃশ্বাসের চাপাসারে কেঁপে ওঠে। পদ্মজার সত্তা বিজয়ের আগমন হেসে ওঠে। রক্তাক্ত আরবিদ নিস্তেজ হয়ে যায়। মেয়েগুলো থামে, হাঁপাতে থাকে। পদ্মজা দরজার সামনে এসে চাবি খুঁজতে থাকে, চাবি নেই। দ্রুত আরবিদের কাছে আসে, তার প্যান্ট আর শার্টের পকেটে চাবি খুঁজে, নেই। পদ্মজা নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আর এক ধাপের জন্য তারা আবার আটকে যাবে। পদ্মজা দুটো মেয়েকে নিয়ে পুরো পাতল ঘর তন্ন তন্ন করে চাবি খোঁজে। যেসব চাবি পেয়েছে একটাতেও দরজা খোলা যায়নি। মেয়েগুলোর মধ্যে যে আনন্দ এসেছিল তা হারিয়ে যায়। পদ্মজাও ভেঙে পড়ে। সে মেয়েগুলোকে আশ্বাস দেয়, কিছু হবে না, আমরা পারবো। দরজায় সবাই মিলে ধাক্কাধাক্কি করে, তাতেও কোনো ফল পাওয়া গেল না। এই দরজাকে ধাক্কা দিয়ে ভাঙার মতো। পদ্মজা বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, শোনো শোনো সবাই, আমরা দরজার মুখে দাঁড়িয়ে থাকবো। যখনই কেউ দরজা খুলবে তার উপর ঝাঁপিয়ে পড়বো। এই লোকটার মতো অবস্থা করে সবাই পালাবো। এখন যেভাবে সবাই একসাথে কাজ করেছো তখনও করবে, ঠিক আছে? মেয়েগুলো মাথা নাড়ালো। তারা প্রস্তুত। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পর দরজা খোলার শব্দ শোনা গেল। সবার হৃদস্পন্দন থেমে যায়। পদ্মজা সবার দিকে তাকে চোখের ইশারায় আক্রমণ করতে বলে। দরজা খুলতেই সবগুলো মেয়ে হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়ে। খলিল 2 হাতে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আমির পেছনে ছিল। সে এসে দেখে বাইরে খলিল, মজিদ দাঁড়িয়ে আছে। চাবি তাদের কাছে নেই। আমির খলিলের হাতে চাবি দেয়। খলিল দরজা খুলতেই এতগুলো মেয়ে ঝাঁপিয়ে পড়ে। দৃশ্যটি দেখে আমিরের চোয়াল শক্ত হয়ে যায়। উত্তেজিত হয়ে মজিদকে বলল, আবার সামনের দরজা বন্ধ করো। মজিদ সামনের দরজা বন্ধ করতে চলে যান। আমির এগিয়ে আসে। দীর্ঘদেহী হুষ্টপুষ্ট আমির 2 হাতে মেয়েগুলোকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। দুজন মেয়ে লাঠি দিয়ে আমিরকে আঘাত করতে চায়। আমির 2 হাতে 2টো লাঠি ধরে ফেলে। লাঠি সহ মেয়ে দুটোকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বাকি মেয়েগুলোকে চোখের পলকে চত্থাপ্প দিতে শুরু করে। তার চোখ দুটি থেকে রাগ ক্রোধ আক্রোশ ঝরছে। একটা মেয়ে আমিরের দিকে পাথর ছোড়ে। পাথরটি আমিরের ঘাড়ে পড়ে। রিদওয়ান ঘাড়ে আঘাত করায় বোধহয় 3 সপ্তাহ কাটেনি। আবার পাথরের আঘাত পেয়ে ঘাড়ের কালো আস্তরণ সরে গিয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। পদ্মজার জন্য কেনা শাড়িটা আমির গলায় ঝুলিয়ে রেখেছিল। আসার পথে ট্রলারের ছাদে বসে শাড়িটা দেখছিল। শাড়ির ব্যাগ পাশে রেখেছিল। কখন যে ব্যাগটি উড়ে যায় টের পায়নি আমির। যখন টের পেল কিছু করার ছিল না, তাই গলায় মাফলারের মতো পেঁচিয়ে রেখে দেয়। তার পদ্মাবতী তো পড়বে। আমিরের রক্তে শাড়িটি ভিজে যায়। সে ঝড়ের গতিতে ঘূর্ণিপাকের মতো প্রতি মেয়েকে আঘাত করে দুর্বল করে দেয়। পদ্মজা বিস্ময়ে হতবিলম্ব হয়ে পড়েছে।
আমি তার রক্তচক্ষু দিয়ে পদ্মচার দিকে তাকাই। পদ্মচার হৃৎপিণ্ড কেঁপে ওঠে। সে কিছু বুঝে ওঠার পূর্বে আমির পদ্মচার দিকে তেড়ে আসে। শাড়িটি দিয়ে পদ্মচার গলা পেঁচিয়ে জোরে টেনে ধরে। তারপর কিরমির করে বলে, ছলনাময়ী। আমিরের নিঃশ্বাস থেকে যেন বিষ বের হচ্ছে। আজরাইলের রূপ ধারণ করেছে। পদ্মচার 2 হাত বন্দি। নিজেকে রক্ষা করার কোনো পথ নেই। সে ছটফট করতে থাকে। একবার আমিরের দিকে তাকাতে ইচ্ছে করে, কিন্তু তার পূর্বেই চোখ দুটো উল্টে আসে। বুকে ব্যথা শুরু হয়। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস আটকে যায়। মৃত্যু তার খুব কাছে। আর একটু সময়। পদ্মচা কালিমা পড়ার চেষ্টা করে। মৃত্যুর আগে সে কালিমা পড়তে চায়। অস্পষ্টভাবে তার মুখে ইলিল্লাহ উচ্চারণ হয়। আমিরের কানে শব্দটি আসতেই তার হাত দুটি কেঁপে ওঠে। ছেড়ে দেয় পদ্মচার গলা। পদ্মচা লুটিয়ে পড়ে মেঝেতে। চোখ আধ বোঝা। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হাঁপড়ের মতো বুক ওঠানামা করছে। কষ্টে পুরো শরীর মুচড়ে যাচ্ছে। গলা নীল হয়ে গেছে। পাতল পড়ে নিস্তব্ধতায় ছেয়ে গেছে। কোনো সারা শব্দ নেই। বৃষ্টিতে মেয়েগুলো বাধা অবস্থায় পড়ে আছে। পদ্মচা এওয়ানে পালঙ্কে শুয়ে আছে। তার শরীরে বিন্দু মাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে। চোখ দুটি শুষ্ক। এক ফোঁটাও পানি নেই। নিষ্প্রাণ হয়ে গেছে সে। বিটুর দরজার পাশে দেয়ালে ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো। মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে। পাথরটা দিয়ে নিজের দাঁতে আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরখ করেছেন। তিনি আমিরের হাবভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের 2 হাত অনেকক্ষণ ধরে কাঁপছে। এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির 2 হাতে মাথা চেপে ধরে সেজদার মতো উবু হয়। আর্তনাদের মতো শব্দ করে মুখে। 2 হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বলেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না। ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে বসে। তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে 2 হাতে নিজের চুল টেনে ধরে। কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোন দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়। ঘরে পায়চারি করে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপ্টে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো মুহূর্ত। আকাশে লক্ষ লক্ষ তারা। তারার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্মনীরের ছাদে আমির পদ্মচাকে 2 হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মচা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার। তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসে করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে। অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো। তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের হাবভাব তো ভালো না ভাই। আলমগীরের মতো না, কাম কইরা লয়। মজিদ দীর্ঘকণ্ঠে বলেন, এরকম হবে না। আমির কখনো নিজে তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা। মন্তুরা বসে আছে। তুমি এইখানে থাকবা? আর কেউ আছে এখানে? মেয়েগুলোকে তো 12কে সাহায্য নিয়ে সামলাতে পেরেছি। এখন ওটা বাইরে পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো? রাগো কেন? আমি তাইলে যাইতেছি। কাঞ্চনপুরের চেয়ারম্যান রে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। আচ্ছা ভাই। খলিল বের হয়ে যায়।
মজিদ ধোয়া উড়ন, পুরো ঘরে সেই ধোয়া ছড়িয়ে পড়ে। আমির এওয়ান দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখলো পদ্মচাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমি দরজা ঠেলে ঘরে ঢুকলো। পদ্মচা দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মচার পায়ের কাছে গিয়ে বসলো। আমির পদ্মচার পায়ে হাত দিল। পদ্মচা পা সরিয়ে নেয়নি। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকি সেখানে। তারপর বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মচা জবাব দিল না। আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে বসে থাকবে পদ্মচা নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মচা শান্ত কণ্ঠস্বর ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন, ভবিষ্যৎ পেতেন, পরিবার পেতেন। আমি শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে ইওয়ানের বাইরে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিত হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বললেন, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্তি তার চোখ মুখে। মজিদ বলেন, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তারা শীতবস্ত্র বিতরণ করে। এ নিয়ে বড় সমাবেশ হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখানো পুণ্যের হিসেবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার ওপরে। আমি নির্বিকার স্বরে বলল, মনে আছে। দেখিস পদ্মচা যেন কোনো ভেজাল না করে। আর কি ভেজাল করবে? মেরেই ফেলেছিলাম, আর একটু হলে। মেরে ফেললে খুশি হবে? আমরা আচমকা রেগে যাই। মজিদ মৃদু হেসে বললেন, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলছি। কিছু করবে না ও, আমি দ্বিতীয়বার আর ভুল করব না। আমি বিরক্তি নিয়ে বলল, না হলেই ভালো। কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি। সময় দেবে না, আর এত অনুরোধ করার কি আছে? সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাছে মন দাও, আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠ চাপড়ে বলেন, বাঘের বাচ্চা। আমার পূর্বেশ্বরেই বলো, যাওয়ার সময় বারেক ভাইয়াকে বলো আসতে। বাইরে কে থাকবে? তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমি নিজের নিঃশ্বাস নিজে শুনতে পারছে। চুপ করে বসে আছে। কারের ব্যথাটা বেড়েছে, জ্বালাপোড়া করছে। সে 2-3 বার এওয়ানের দরজার দিকে তাকিয়েছে, 1000 বার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে। কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুম্বকের মতো টানছে। অন্যদিকে রক্তের রঙে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমি ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে দ্রুত পায়ে চলে আসে ওয়ানে। ঘরে আবছা আলো। পদ্মচা ঘুমোচ্ছে, তার হাতে হ্যান্ডকাপ রয়ে গেছে। আমি জুতো খুলে হেঁটে আসি, নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মচা। সে টের পেয়ে যায় তার 2 পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা 2 পথ, এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে 2 সত্তা নিয়ে বাঁচা যায় না। 2 সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মচার পায়ের কাছে বসলো। ফর্সা 2টি পা স্থির হয়ে আছে। আমিরে লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুলো না। পদ্মচার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝে সে। আমির বিছানায় উঠে বসে। পদ্মচার গলার ডাকটা দেখার চেষ্টা করে। পদ্মচা জেগে ওঠে। আমিরের মুখটা ঝুঁকে আছে তার ওপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মচাকে জড়িয়ে ধরে। পদ্মচার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পায় পদ্মচার বুকে ধুকধুকানি। পদ্মচা চমকে যায়।
পিনপতন নীরবতা বিরাজ করে। উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই নেই। পদজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তবে এটুকু তো বলতে পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলল না, চুপচাপ সরে গেল, অন্যদিকে ফিরে শুয়ে রইল। পদজা আমিরের পিঠের দিকে তাকায়, বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ তো শক্তই ছিল। আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। হাজার মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনো ভালোবাসে। তার মন কাঁদে। পদজা ছাদের মেঝেতে তাকে মনে মনে হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি, ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সপ্তপর্ণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়। পদজা দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে বেচা কণ্ঠে বলল, সেদিন আপনার মনে হবে আপনার দ্বারা কারো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মাবতী ডেকে সরিয়ে ধরবেন। আমি নিশ্চুপ রইল। কিছু বলার মতো ভাষা মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীতে 3টে মানুষকে সে ভালোবেসেছে, তার থেকে 2টো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে, আর একজন চলে যাওয়ার পথে। তারপরও আমির পারে না সবকিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছা করে না, সে ভাবতে পারে না। পদজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন, আশা সবকিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। শত শত মেয়েকে পিটিয়ে চান ছিনিয়ে নেন। আল্লাহর দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো? মৃত্যু অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমার থেকে ঘৃণ্য চোখে তাকিয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারী ছেলে ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটাকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো? বলতে পারেন? আমির উঠে বসে, বেরিয়ে যায়। পদজা কাঁদতে থাকলো, চোখে জল শুকোয় না। আল্লাহ তাআলা এই কোন পরীক্ষায় ফেলেছেন? আমির খুব দ্রুত ফিরে আসে। তার হাতে লম্বা একখানা বস্তু। সে সেই বস্তুটি বিছানার ওপর রেখে প্যান থেকে চাবি বের করলো, হ্যান্ডকাপ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্ত স্বরে বলল, আমি পারবো না সরে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম, তোমার হাতে তুলে দিলাম। যদি পারো মুক্তি দাও আমাকে, কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের বলা কথাগুলি শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়। আমির পদ্মজার 2 হাত মুঠোয় নিয়ে চুমু দিল। তারপর বলল, শেষবার ছুঁয়েছি, আর ছুবো না। শপথ করছি, আর ছুবো না। তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজা দম বন্ধ হয়ে আসে। মিনিট 2 পার হতেই চাদর খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে। আল্লাহর উপর প্রশ্ন তোলে, আমার ভালোবাসায় কি কমতি ছিল আল্লাহ? কেন এমন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল দিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাতে কপাল থেকে বিড়বিড় করে, মাই গড। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে,
আর একজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত, আফসোসের স্বরে বলল ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে ফেলল, বলল, পুলিশ হয়ে ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন? তুষারের বুক ফুলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে। ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল, তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টিপৃষ্টি পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন। কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাফ। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এইটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।